আজ তোমাদের গাছের পাতা সম্বন্ধে বলবো। তার আগে দেখাই এর পেঁয়াজের গুচ্ছমূলের কথা বলেছিলাম। এই যে দেখো গুচ্ছমূল বেরিয়েছে পেঁয়াজের তলায়, এই চাকতির মতো কাণ্ড। খুব একটা বড় হয়নি পেঁয়াজটা। এই যে অগ্রমুকুল, এখান থেকে আবার কাণ্ড সৃষ্টি হবে, মানে বায়বীয় কাণ্ড, যেটা ওপর দিকে সবুজ রঙের পাতা এখান থেকে বেরোবে, মুকুল বেরিয়েছে। তোমরা তোমাদের বাড়ির আশেপাশে স্কুলে আসতে নানান রকম গাছ, তাদের অনেক রকম পাতা দেখেছ। পাতা কাকে বলে না, গাছের পর্ব থেকে সৃষ্ট চ্যাপ্টা প্রসারিত সবুজ রঙের পার্শ্ব অঙ্গকে বলা হয় পাতা। এই পাতার বৈশিষ্ট্যগুলো হলো, পাতা কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়, পাতা চ্যাপ্টা প্রসারিত সবুজ রঙের, পাতা গাছের পার্শ্ব অঙ্গ, পাতার মধ্যে সবুজ কণা থাকায় গাছ পাতার সাহায্যে সালোক সংশ্লেষ করতে পারে। একটা পাতার প্রধান প্রধান অংশগুলো হলো, পাতা যে অংশের দ্বারা কাণ্ডের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় পত্রমূল। পত্রমূল এবং পাতার যে ফলক, তার মাঝখানে সরু ডাঁটির মতো অংশটিকে বলা হয় পত্রবৃন্ত। পত্রবৃন্তের শীর্ষে যে চওড়া সবুজ রঙের অংশ দেখা যায় তাকে বলা হয় পত্রফলক। এই পত্রফলকের একদম শীর্ষের অংশকে বলা হয় পত্রাগ্র এবং তার একদম নিচের অংশকে বলা হয় বেস। এর যে ধার তাকে বলা হয় পত্র কিনারা। পত্রবৃন্তের শীর্ষ থেকে পত্রাগ্র অবধি মোটা একটি শিরা থাকে, তাকে বলা হয় মধ্যশিরা। এই মধ্যশিরার শাখাগুলিকে বলা হয় শিরা এবং শিরার শাখাগুলিকে বলা হয় উপশিরা। পাতার পত্রমূলে অনেক সময় উপপত্র থাকতে পারে। উপপত্র থাকলে সেই পাতাকে বলা হয় সৌপপত্রিক, উপপত্র না থাকলে সেই পাতাকে বলা হয় অনুপপত্রিক। পাতার যে অংশ দ্বারা কাণ্ডের পর্বের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় পত্রমূল। বিভিন্ন পাতার পত্রমূল বিভিন্ন রকমের হয়। যেমন আম পাতার পত্রমূল, আম পাতার পত্রমূল বেশ মোটা, উপাধানের মতো, অর্থাৎ বালিশের মতো, একে বলা হয় উপাধান পত্রমূল। কৃষ্ণচূড়া, অপরাজিতা এই সমস্ত উদ্ভিদের পত্রমূলও উপাধান পত্রমূল। আবার কোনো কোনো গাছের পাতার পত্রমূল কাণ্ডকে বেষ্টন করে থাকে, এদের বলা হয় আবরণী পত্রমূল। এই আবরণী পত্রমূলের মধ্যে কিছু কিছু উদ্ভিদের পাতার পত্রমূল কাণ্ডকে সম্পূর্ণরূপে বেষ্টন করে থাকে, এদেরকে বলা হয় কাণ্ডবেষ্টক পত্রমূল। এবং কিছু কিছু উদ্ভিদের পাতা, যেমন ধরো এই যে ঘাস, এটা কাণ্ডকে বেষ্টন করে আছে পাতার পত্রমূলটা। আবার এটাকে বলা হয় কাণ্ডবেষ্টক পত্রমূল। আবার তাল, নারকেল, সুপুরি এদের যে পত্রমূল সেটা কাণ্ডকে আংশিকভাবে বেষ্টন করে থাকে, একে বলা হয় অর্ধ কাণ্ডবেষ্টক পত্রমূল। অনেক সময় পাতার পত্রমূলের কাছে দুটি ছোট ছোট পাতার মতো অংশ থাকে, এদের বলা হয় উপপত্র। এই উপপত্র থাকলে সেই ধরনের পাতাকে বলা হয় সৌপপত্রিক এবং উপপত্র না থাকলে সেই ধরনের পাতাকে বলা হয় অনুপপত্রিক। যেমন এই যে গোলাপ গাছের উপপত্র, কিন্তু তার বৃন্তের সাথে কিছু দূর অবধি লাগানো থাকে একদম। দেখো খানিকটা অবধি কিন্তু এটা বৃন্তের সাথে লাগানো আছে।
এবার দেখব আমরা যে এই পত্রমূলের কাজ কি। পত্রমূলের কাজ হলো পাতাকে পর্বের সঙ্গে যুক্ত করে রাখা, পাতাকে পর্বের সঙ্গে যুক্ত করে রাখা, এটাই এর প্রধান কাজ। আর কাক্ষিক মুকুলকে রক্ষা করাও কিন্তু পত্রমূলের কাজ। এবার আমরা দেখব পত্রবৃন্ত। পত্রবৃন্ত অর্থাৎ পাতার পত্রফলক এবং পত্রমূলের মাঝখানে যে সরু ডাঁটির মতো অংশ থাকে তাকে বলা হয় পত্রবৃন্ত। সব পাতারই বৃন্ত থাকে না, যে পাতার বৃন্ত থাকে তাকে বলা হয় সবৃন্তক, এবং যে পাতার বৃন্ত থাকে না তাকে বলা হয় অবৃন্তক। জবা, এই দেখো জবা গাছের পাতার বৃন্ত আছে, দেখো বট গাছের পাতার বৃন্ত আছে। আবার ধান, গম, রজনীগন্ধা এগুলো অবৃন্তক। যেমন এই যে ঘাস জাতীয় উদ্ভিদ, এটাও অবৃন্তক, এদের পাতাও অবৃন্তক। কিন্তু আবার আম গাছের পাতা বৃন্ত আছে। এই বৃন্ত বিভিন্ন রকমের হতে পারে, যেমন ছোট ফলকের মতো, লেবু পাতার বৃন্ত ছোট ফলকের মতো দেখতে হয়। আবার কচুরিপানার বৃন্ত ফোলানো ফাঁপা হয়ে থাকে। আবার আকাশমণির বৃন্ত চওড়া ফলকের মতো হয়। ছাগলবটির বৃন্ত আকর্ষের মতো হয়। এই বৃন্তের কাজ হলো, বৃন্ত সবুজ বলে সালোক সংশ্লেষে সাহায্য করে থাকে। প্রধান কাজ হচ্ছে পাতাকে ধারণ করে রাখে, মানে গাছের কাণ্ডের সাথে যুক্ত করে রাখতে সাহায্য করে। এই বৃন্তের মাধ্যমে জল এবং খনিজ লবণ জাইলেম দ্বারা পাতায় গিয়ে পৌঁছায়। আবার পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েমের দ্বারা এই বৃন্তের মাধ্যমেই গাছের অন্যান্য অংশে পাতার থেকে গিয়ে পৌঁছয়। তা জলজ উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ কচুরিপানার যে ফোলানো বৃন্ত, সেটা তাকে জলে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তাহলে এইগুলো হলো বিভিন্ন রকম বৃন্তের কাজ। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা ওপরের দিকটা মসৃণ এবং নিচের দিকটা অমসৃণ। হাত দিলে বুঝতে পারবে, তোমরা হাত দিয়ে দেখবে। এবারে একবীজপত্রীর পাতা, একে বলা হয় বিষমপৃষ্ঠ পাতা। আবার একবীজপত্রী উদ্ভিদের পাতা কিন্তু দুদিকটাই একই রকম। যেমন এখানে এই যে ঘাসের পাতা, এর ওপর পৃষ্ঠটাও যেমন এবং পেছনের দিকটাও সেই একই রকম, নিম্নপৃষ্ঠ পাতার যেটা সেটাও সেই একই রকম। এই ধরনের পাতাকে বলা হয় সমাঙ্কপৃষ্ঠ পাতা। এখানে দেখো আম পাতাও এই যে দ্বিবীজপত্রী, এরও পেছনের দিকটা কিন্তু অমসৃণ, এবং যেটা নিম্নপৃষ্ঠ যেটা সেটা অমসৃণ, এবং ঊর্ধ্বপৃষ্ঠ যেটা সেটা মসৃণ। তাহলে এটা এই ধরনের পাতাকে বলা হয় বিষমপৃষ্ঠ পাতা। ফলকের মধ্যে শিরা এবং উপশিরার সজ্জারীতিকে বলা হয় শিরাবিন্যাস। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই শিরা এবং উপশিরাগুলি জালকের আকার ধারণ করে। এই ধরনের শিরাবিন্যাসকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শিরা উপশিরাগুলি পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এই ধরনের শিরাবিন্যাসকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। এই যে জবা পাতার শিরাবিন্যাস জালিকাকার শিরাবিন্যাস। দেখো বট পাতায় পরিষ্কার বোঝা যাচ্ছে জালের আকার ধারণ করেছে, তাই এটা জালিকাকার শিরাবিন্যাস। দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আর যদি এটা শিরাগুলো
পরস্পর সমান্তরালভাবে থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। যেমন এখানে এই ঘাসের পাতাটি, এটি একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। যেমন এখানে ঘাসে দেখা যাচ্ছে, ধান, গম, ভুট্টা এই সমস্ত উদ্ভিদের পাতাও তোমরা দেখবে যে শিরাবিন্যাসটি সমান্তরাল শিরাবিন্যাস। কলা গাছেও সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পাতা বিভিন্ন রকম আকৃতির হতে পারে, যেমন রেখাকার। ঘাস, রজনীগন্ধা এগুলো হলো রেখাকার। পাইন গাছের পাতা সূচাকার। ভল্লাকার অর্থাৎ বল্লমের মতো দেবদারু, বাঁশ এইগুলো। আয়তাকার কলার গাছ। এই পত্রফলকের কাজ হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে, কেননা এর মধ্যে সবুজ কণা থাকে। পাতার মধ্যে এই যে সবুজ কণা আছে, তাই এরা খাদ্য তৈরি করতে পারে। তাহলে এটা হলো প্রধান কাজ। এছাড়া পাতার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, যার সাহায্যে পাতা বাষ্পমোচন করতে পারে। অর্থাৎ বাষ্পমোচন মানে উদ্ভিদের দেহের যে অতিরিক্ত জল সেটাকে তারা বাইরে বের করে দিতে পারে। আবার এই পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের জন্য পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার অক্সিজেন ছেড়ে দেয়, আবার শ্বসনের জন্য পাতা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। সবই এই পাতার মাধ্যমেই উদ্ভিদ করে থাকে। এছাড়াও পাতার অন্য কিছু কাজও আছে, যেমন পাতার কোনো সময় কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ফণী মনসার ক্ষেত্রে তা আত্মরক্ষায় সাহায্য করে এবং বাষ্পমোচনও হ্রাস করে। খেজুরের পাতার ডগাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে আত্মরক্ষার জন্যে। আবার কিছু কিছু পাতা, যেমন খেসারির সমস্ত পাতাই আকর্ষে রূপান্তরিত হয়। আবার মটরের পক্ষল যৌগিক পত্রের অগ্রস্থ কয়েকটি পত্রক আকর্ষে রূপান্তরিত হয়, এরা আরোহণে সাহায্য করে। আবার পাথরকুচি পাতার কিনারা দিয়ে এই যে মুকুলগুলো বেরিয়েছে, তোমাদের আমি দেখাবো বলেছিলাম, এই যে দেখো পাতার কিনারায় মুকুল সব বেরিয়েছে, এইগুলো জননে সাহায্য করে, অর্থাৎ এটাও পাতার একটা বিশেষ কাজ। এবার আমরা দেখব পাতা কত প্রকার এবং কি কি। পাতা সরলপত্র হতে পারে, অর্থাৎ বৃন্তের ওপরে একটিমাত্র অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত ফলক, এই ধরনের পাতাকে বলা হয় সরলপত্র। যেমন এখানে এই যে বটের পাতা, এটা কোনো রকম এর মধ্যে এটা খণ্ডিত হয়নি কোনোভাবেই, তাহলে এটা হলো সরলপত্র। আম পাতা, জবা পাতা, এই যে আম পাতা, জবা পাতা, যেমন এর কিনারাটা একটু খাঁজ কাটা ঠিকই, কিন্তু সেটা পাতাকে খণ্ডিত করেনি। আম পাতা এগুলো সব সরলপত্র। আর যৌগিক পত্র কাকে বলে? যখন পাতার ফলকটি কর্তিত হয়ে মধ্যশিরা স্পর্শ করে তখন তাকে বলা হয় যৌগিক পত্র। যেমন এখানে গোলাপ পাতা, পাতার পুরো পাতাটা খণ্ডিত হয়ে ফলকগুলো মধ্যশিরাকে এসে স্পর্শ করেছে, এই যে দেখো ফলক এখানে মধ্যশিরাকে এসে স্পর্শ করেছে, তাহলে এই ধরনের পাতাকে বলা হয় যৌগিক পত্র। এবার যৌগিক পত্র দু রকমের হতে পারে, পক্ষল যৌগিক পত্র এবং করতলাকার যৌগিক পত্র। পক্ষল যৌগিক পত্র কাকে বলে না, যখন মধ্যশিরার দুপাশে যৌগিক পত্রের পত্রকগুলি পাখির পালকের মতো সাজানো থাকে তখন তাকে বলা হয় যৌগিক পত্র। যেমন এই যে গোলাপের পাতাগুলো। এবার এই পাতা যখন পাখির পালকের মতো ভাবে কেটে কেটে পাখির পালকের মতো সৃষ্টি হচ্ছে, এই ছোট ছোট খণ্ডগুলোকে বলা হচ্ছে পত্রক বা অনুফলক। তাহলে এক্ষেত্রে দেখো পাখির পালকের মতো পত্রকগুলো সাজানো আছে। এই পক্ষল যৌগিক পত্র বিভিন্ন রকমের হতে পারে। এক পক্ষল মানে যখন ফলকটি একবার মাত্র কর্তিত হয় তখন তাকে বলা হয় এক পক্ষল যৌগিক পত্র। আবার যখন দুবার কর্তিত হয় তখন তাকে বলা হয় দ্বিপক্ষল যৌগিক পত্র। যেমন লজ্জাপতি পাতা তোমরা নিয়ে দেখবে যে
দুবার কেটেছে পাতাগুলো। আবার ত্রিপক্ষল, যেমন সজনে পাতা, এটি একটি সজনে পাতা। এটি সচূড় ত্রিপক্ষল যৌগিক পত্র। সচূড় এই কারণে, কারণ এর ডগাতেও পত্রক আছে, অচূড় নয়। আর ত্রিপক্ষল কারণ এর যে প্রধান পত্রক অক্ষ, সেটির থেকে শাখা পত্রক অক্ষ বেরিয়েছে, তার থেকে প্রশাখা পত্রক অক্ষ বেরিয়েছে, এবং এই শাখা প্রশাখা পত্রক অক্ষের দুদিকে অনুফলক বা পত্রকগুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ 3 বার কর্তিত হয়েছে। এই একবার করে, এইভাবে এইভাবে একবার করে, তার থেকে এই দুবার, দ্বিতীয়বার এইভাবে করে, এই যে এইদিকে একটা এইদিকে একটা, এইভাবে করে, তার থেকে তৃতীয়বার কর্তিত হয়েছে। তাই এটি একটি ত্রিফলক পক্ষল যৌগিক পত্র। গোলাপ এবং তেঁতুল দুটোই একপক্ষল যৌগিক পত্র হলেও গোলাপের দেখো ডগায় একটি পত্রক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক পত্র। তাই এই ধরনের একপক্ষল যৌগিক পত্রকে বলা হয় সচূড় একপক্ষল যৌগিক পত্র। কিন্তু তেঁতুলের ক্ষেত্রে দেখো ডগায় জোড় সংখ্যক পত্রক, পত্রক অক্ষের ডগায় জোড় সংখ্যক পত্রক, তাই এই ধরনের যৌগিক পত্রকে বলা হয় অচূড় একপক্ষল যৌগিক পত্র। তেঁতুলের যেহেতু একবার মাত্র ফলকটা কর্তিত হয়েছে, তাই এটা একপক্ষল যৌগিক পত্র। আবার যেহেতু জোড় সংখ্যক পত্রক অক্ষের ডগায় আছে, তাই এটি অচূড় একপক্ষল যৌগিক পত্র। অতি যৌগিক, ধনে পাতা যেমন অতি যৌগিক, যখন 3 বারেরও বেশি পাতাটি কর্তিত হয় তখন তাকে বলা হয় অতি যৌগিক। যখন ধনে পাতাটি পরিণত হবে তখন আরও পরিষ্কার সেটা বোঝা যাবে। এবার আমরা আসছি করতলাকার যৌগিক পত্রে। এতক্ষণ আমরা দেখলাম পক্ষল যৌগিক পত্র, এবার দেখব করতলাকার যৌগিক পত্র। যখন যৌগিক পত্রের পত্রকগুলি বৃন্তের অগ্রভাগে একটি বিন্দুতে যুক্ত থাকে এবং দেখতে করতলের মতো হয়, তখন তাকে বলা হয় করতলাকার যৌগিক পত্র। এই যৌগিক পত্র পত্রকের সংখ্যা অনুসারে বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন এক ফলক, এখানে দেখো লেবু পাতা, এর বৃন্তের ওপরে যখন একটি মাত্র ফলক থাকে, এই যে পত্রাকার বৃন্ত, তার উপরে যখন একটি মাত্র ফলক থাকে তখন তাকে বলা হয় এক ফলক করতলাকার যৌগিক পত্র। আবার যখন দুটো ফলক থাকে বৃন্তের উপরে তখন তাকে বলা হয় দ্বিফলক, যেমন হিঙ্গন, অঞ্জন। ত্রিফলক, যখন বৃন্তের ওপরে 3টি ফলক থাকে তখন তাকে বলা হয় ত্রিফলক যৌগিক পত্র, যেমন আমরুল, অক্সালিস যাকে বলা হয়। বেল পাতা তো তোমরা সবাই দেখেছো, এটা আমরুল পাতা, 3টে ফলক, সুতরাং একে বলা হয় ত্রিফলক যৌগিক পত্র। যখন 4টে ফলক থাকে তাকে বলা হয় চতুর্ফলক যৌগিক পত্র, যেমন অনেকটা আমরুলের মতোই দেখতে শুষ্নী পাতা, তোমরা কেউ কেউ দেখে থাকবে, তা সেটা 4টে এরকম ফলক আছে। আমরুলে যেমন 3টে ফলক, শুষ্নীতে 4টে ফলক আছে, তাহলে শুষ্নীকে বলা হয় চতুর্ফলক। শুষ্নী হচ্ছে চতুর্ফলক যৌগিক পত্রের উদাহরণ। আবার যখন বৃন্তের অগ্রভাগে 4-এর থেকে বেশি পত্রক একই বিন্দুতে যুক্ত হয়ে আঙুলের আকার ধারণ করে, হাতের আঙুলগুলো যেভাবে থাকে সেই রকম হয়, তখন তাকে বলা হয় অঙ্গুলাকার যৌগিক পত্র। যেমন শিমুল, ছাতিম, এই সমস্ত পাতাগুলো তোমরা নিয়ে দেখবে, সেগুলোকে বলা হয় অঙ্গুলাকার যৌগিক পত্র। তাহলে সরল পত্র ও যৌগিক পত্রের পার্থক্য কী হলো? সরল পত্রে ফলকটি অখণ্ডিত অথবা আংশিকভাবে খণ্ডিত হতে পারে, যেমন শেয়াল কাটার ক্ষেত্রে আংশিকভাবে খণ্ডিত হয়। হ্যাঁ, দেখো ফলকটি অখণ্ডিত, জবা পাতার ক্ষেত্রে বা এই যে বট পাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অখণ্ডিত ফলক।
কিন্তু যৌগিক পত্রের ক্ষেত্রে ফলকটি খণ্ডিত হয়, যেমন এখানে আমরা গোলাপের ক্ষেত্রে দেখছি। দেখো, সরলপত্র হলে তার কক্ষে মুকুল থাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে মুকুল, এই যে ছোট ছোট দুটো মুকুল দেখা যাচ্ছে। কিন্তু যৌগিক পত্রের পত্রকের কক্ষে কোনো মুকুল থাকে না। সরল পত্রে যেমন মধ্যশিরা থাকে, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে মধ্যশিরা, যৌগিক পত্রে তেমনি পত্রক অক্ষ থাকে। যৌগিক পত্রে থাকে পত্রক অক্ষ, এই মাঝখানের এটাকে বলা হচ্ছে পত্রক অক্ষ, যার দুদিকে পত্রকগুলো সাজানো আছে। যৌগিক পত্রের অগ্রভাগে কোনো মুকুল থাকে না। পত্রক অক্ষের যে অগ্রভাগ যৌগিক পত্রে, তার ডগায় কোনো মুকুল থাকে না, কিন্তু সরল পত্র হলে সেখানে মুকুল থাকবে। অর্থাৎ যে অক্ষে কাণ্ড বা শাখায় সরলপত্রটা জন্মেছে তার ডগায় অগ্রমুকুল থাকে, কিন্তু যৌগিক পত্রের যে পত্রক অক্ষ তার ডগায় কোনো অগ্রমুকুল থাকে না। যেমন এখানে একটা এই যে গোলাপের পাতা, এর ডগায় এই যে পত্রক অক্ষ, এর ডগায় কিন্তু কোনো মুকুল নেই। পাতার মূলে সরলপত্র যেটা, তার মূলে উপপত্র থাকতে পারে, কিন্তু পত্রক যে, তার পত্রকের গোড়ায় কিন্তু কোনো উপপত্র থাকে না। তোমরা তোমাদের যাতায়াতের পথে বা বাড়ির আশেপাশে নানান রকম উদ্ভিদের পাতা দেখতে পাও, যেমন সূচাকার পাইন গাছের পাতা সূচের মতো, রেখাকার রজনীগন্ধা, ঘাস ইত্যাদির পাতা সরু, লম্বা এবং সমান্তরাল, ভল্লাকার অর্থাৎ ওপর নিচে সরু, মাঝখানটা চওড়া, বল্লমের আকৃতি বিশিষ্ট করবী, বাঁশ ইত্যাদি গাছের পাতা, আয়ত অর্থাৎ আয়তক্ষেত্রাকার কলা গাছের পাতা, ডিম্বাকার ডিমের আকৃতি বিশিষ্ট জবা গাছের পাতা, গোলাকার পদ্ম গাছের পাতা ইত্যাদি। তোমরা বিভিন্ন রকম পাতা দেখে তাদের বৈশিষ্ট্যগুলি খাতায় লিখবে। আজ তোমরা পাতা সম্বন্ধে যা কিছু শিখলে তার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন আমি দিয়েছি, যেগুলোর উত্তর তোমরা বাড়িতে করে রাখবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। সূচাকার পত্রফলক দেখা যায় কোন উদ্ভিদে? পাইন গাছে, ঘাসে, কলার ফলকে, মাসে। পর্ণবৃন্ত দেখা যায় কোনটির ক্ষেত্রে? জবা, আকাশমণি, কচুরিপানা, লেবু। স্ফীতবৃন্ত দেখা যায় কোনটির ক্ষেত্রে? জবা, বট, কচুরিপানা, ছাগলবটি। সমগ্র পত্র কণ্টকে রূপান্তরিত হয় কোন উদ্ভিদে? খেজুর, ফণিমনসা, বাবলা, শিয়ালকাটা। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। মানুষের পক্ষে উপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসাবে খায়। পাতা খায় এমন একটি অপকারী পতঙ্গের নাম করো। কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? কোন গাছের পাতাকে মানুষ জীবিকা হিসেবে ব্যবহার করে? কাণ্ড ও শাখা প্রশাখার কোন অংশ থেকে পাতা সৃষ্টি হয়? পাতা কাকে বলে? অতিযৌগিক পত্রের উদাহরণ দাও। শিরাবিন্যাস কি? সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলির প্রতিটির প্রশ্নমান 2। যৌগিক পত্র কাকে বলে? সম্পূর্ণ পাতা কাকে বলে? সৌপপত্রিক এবং অনুপপত্রিক পাতা কাকে বলে? 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3।
পাতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি? পাতা কয় প্রকার ও কি কি, তাদের সংজ্ঞা দাও। একক পত্র ও যৌগিক পত্রের 3টি প্রধান পার্থক্য লেখো।